কিছু কথা তোমাদেরকে না বলে আর পারলাম না। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো, আর তার উপরান্তে আমার মনে হয় এটা বলা আমার পক্ষে খুবই জরুরি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর আজকে সারাটা দিন হচ্ছে নিম্নচাপ করেছে, ঝলকে ঝলকে বৃষ্টি হচ্ছে আর রোদ দিচ্ছে। এখন কিন্তু চারিদিকটা পুরো জল জল হয়ে গেছে। এটা হচ্ছে আমার বাড়ির উপরের দিক, এটাও তো জলাজল হয়ে গেছে। আর এই পুকুরের জল তো দেখতেই পাচ্ছ কোন সমান উঠে গেছে। তো বন্ধুরা, কিছু কথা তোমাদেরকে না বলে আর পারলাম না। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো, আর তার উপরান্তে আমার মনে হয় এটা বলা আমার পক্ষে খুবই জরুরি, কারণ সব কথাই তো তোমাদের সাথে শেয়ার করি, আর এটা না করলেও নয়। তো বাপিকে স্কুল থেকে এনে বাপিকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, যদিও এখন 10টায় স্কুল শুরু হয়েছে। তো এইমাত্র বর্ষা হয়ে গেল। তো বন্ধুরা, যেটা বলার, তো বাপির বাবাকে নিয়ে কিছু কথা বলবো, কারণ তোমরা কমেন্টের মাধ্যমে বলো সেই হিসাবে। তো আমারও কিছু কথা না বললে নয়। তো কালকে রাত্রে আমি হচ্ছে মা ডেকেছিল মাছ নেওয়ার জন্য, বলছে যে আয় একটু মাছটা নিয়ে চলে যাবি আর কি। এবারে আমার তো আর খুব একটা দূরে না। আগে যদিও বাবা কারোর বাইকে পাঠিয়ে দিত, বা ইঞ্জিন ভ্যান আসলে তার সেখানে পাঠিয়ে দিত, বা বাবা নিজে এসে বাজার করে আমাকে দিয়ে যেত, সেটা তোমরা কম বেশি অনেক কিছু জানো। আর যেহেতু আমার গাড়ি হয়েছে, সেই জন্য কোনো কিছু কিনলে পার বলে যে নিয়ে যা, কারণ বাবার বাড়ির থেকে আমি চাল ডাল তেল সব কিছুই মনে হয় আমি মানে বেশিরভাগটা নিয়ে আসি। তো সেই উপলক্ষে মা ফোন করেছে যে মাছ কিনেছি, মাছ নিয়ে যা, আর হচ্ছে কিছু তরকারি আছে নিয়ে যা, টিফিন বক্সে ভরে আর কি দেবে। তো সেই হিসাবে কিন্তু আমি মাছ আনতে গিয়েছিলাম, এরকম 1-1.5 কেজি মতো মাছ, কাটা রুই, আর তার সাথে মৌটি মাছ রয়েছে, ওগুলো কাঁচা, আর হচ্ছে যেটা আর কি 3 রকমের তরকারি দিয়েছে। তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো এবারে আমি রাত্রে ভাবছি যে তরকারিগুলো যখন ভাতও রয়েছে, তরকারিগুলো আছে, তার রান্না করব না। এবারে জানি বাপের বাবার জন্য রেখেছি, দুজনের মতো খেয়ে, ছেলে আর আমি খেয়ে বাপের বাবার জন্য রেখেছি। তো তার উপরে দেখলাম রাত্রে তো বাড়িতে আসিনি, সকালবেলাও নেই, আর বাড়িতে রান্না করার জন্য তেলও নেই। যা তেল ছিল সেই তেল দিয়ে মাছগুলো ভাজলাম, ভেজে কড়াইতে অল্প একটুখানি তেল ছিল, সেই তেলে তরকারি রান্না করা যাবে না। যেহেতু সকালবেলা 7:30-8টার দিকে ফোন করলাম বাপির বাবাকে, রাত্রে আর ডিস্টার্ব করিনি, হয়তো এটাই ভেবেছি কোনো জায়গায় কাজ করছিল বা কিছু হবে হয়তো। তো তারপরে সকালবেলা ফোন করলাম, তো বাপির বাবা বলছে, আমি বলছি বাবু তেল নেই, তা তুমি আছো কোথায়? তা বলছে আমি তো নেই। তা আনছি তাহলে টাকা পাঠিয়ে দাও। আমি জিজ্ঞাসা করছি না যে কোথায় আছো। তা আনছি তাহলে তুমি 100 টাকা পাঠিয়ে দাও, 500 তেল কিনে নিচ্ছি। তা সেখানে বলছে যে আমার কাছে কোনো টাকা নেই, তুমি ম্যানেজ করে নাও। তা তখন আমি বলছি আছো কোথায় তুমি? তা বলছে যে আমি তো কলকাতায় এসেছি। তা আমি বললাম ও ঠিক আছে, রাখো। তা আমি কিছু বললাম না যে কেন গেছো, কবে গেছো, কি দরকারে গেছো, আমি কিন্তু কিছু বলিনি। এর আগে অনেক দিন থেকে একটা ওর প্ল্যানিং চলছিল যে ও এখানে থাকবে না, ও যথারীতি কলকাতায় থাকবে। কলকাতায় নাকি একটা দোকান নেবে, ভাড়া নেবে। এই গ্রামের দিকে এত কাজ, তো গ্রামের দিকে নাকি মানুষ টাকা পয়সা দেয় না। তো আগে যেটা করতো, টাকা পয়সা বাকি দিত, দিয়ে যখন টাকা তুলতে পারতো না তখন আমাকে নিয়ে যেত, সেই বাড়িতে আমাকে বসিয়ে দিত। আমি গিয়ে ওদের সাথে গন্ডগোল করতাম, গন্ডগোল করে সেই টাকা তারপরে আমার হাতে দেবে, তারপরে আমাকে নিয়ে যায়, মানে যে বাড়িতে টাকা পাবে আমাকে বসিয়ে দিয়ে আসবে, এরকম করতো। তখন আমার বাপি অনেক ছোট ছিল বা হয়নি এরকম সময়। যেহেতু 17 সাল থেকেই আমাদের দোকানটা, বাজারে যে দোকানটা রয়েছে ওটা ভাড়ার দোকান। দোকানটা অনেক কষ্ট করে তিলে আস্তে আস্তে বড় করছিল। আর তারপর থেকে কিসে কি না, যা হয়েছে সব নিজের দোষেই হয়েছে, ওর যা হয়েছে নিজের দোষে। তো সেটা পরের কথা না, নিজের কোনো মতামত নেই, অন্য কেউ মত দিলে সেই মতটাই নিয়ে ও মনে করবে এটাই সঠিক। এখন যে ব্যাপারটা হচ্ছে, পরে আগের কথা তো বাদ দিলাম, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি তো জানিই না। তো বেশ কিছুদিন আগে আমি তখন বাপের বাড়িতে ছিলাম, তখন বললো আমি কলকাতায় যাচ্ছি। তা আমি বললাম কলকাতায় যাচ্ছ, তা তুমি কেন? তা বলছে দরকার আছে, দেখি ওখানে কাজ আছে, দোকান দেখবো, বা এরকম মানে হাফ করে কিছু কথা বলে, আমি শুনতে চাইলেও বলে না, এরকম একটা বিষয়। তো সেই বিষয়টা নিয়ে সেই সময় ও
ও কলকাতার থেকে বাড়িতে চলে আসে, সেদিন রাত্রে বাড়ি আসেনি, একটা রবিবার ধারা করে ও থেকে যায় একজন। তো এই বিষয়টা নিয়ে আমি আর ওকেও কিছু বলিনি, বাড়িতে এই নিয়ে ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে আমার শাশুড়ি মার সাথে আমি দুটো কথা বলতে চাই যে ওকে শুধু জিজ্ঞাসা করো কোথায় আছে, তো ওর সেই কথাটা নিয়ে ও কিছু এই নিয়ে বাড়িতে খুব ঝামেলা। শাশুড়ি মা কিছু বলে না, শ্বশুরই ঝামেলা করছে যে যেখানে থাকে থাকুক, তাতে তোমার কোনো যায় আসে না, এরকম ধরনের কিছু কথা আমাকে বলে। তো ওই নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তাও তাও আমি ওকে একটা কোনো কথা বলিনি। ব্যাপারটা হচ্ছে কালকে নিয়ে, তা ও চলে গেছে কলকাতায়, এবার আমি তো জানি না। তো এইবার বাকিটা শুনলাম যে ও নাকি কালকে দোকানের মালপত্র নিয়ে বস্তায় ভরে মেশিনপত্র নিয়ে সব অলরেডি খেয়া পার করেছে, আমি কিন্তু জানি না। আমি কালকে টিউশনিতে গেছি ছেলেকে নিয়ে, তখন যে বলছে যে দুধটা এক জায়গায় রাখা আছে একটা দোকানে, তুমি ওখান থেকে নিয়ে যাবে। তা আমি বলছি ঠিক আছে, ছেলেকে দিয়ে পাঠিয়ে আমি নিয়ে আসবো, ব্যাস ফোনটা কেটে দিল। রাত 8টা-9টার দিকে আমাকে ফোন করে বলছে কি আমাকে 500 টাকা মারবে। আমি বললাম আমার কাছে 500 টাকা নেই, যেহেতু আমার গাড়ির EMI কাটে 5 তারিখের দিকে। আমি বললাম যে না, আমার যে টাকা আছে সে টাকার থেকে, ওটা আর আমি বলিনি যে টাকা আছে আমি ভজাতে পারবো না, আমি হিসাব করে অ্যাকাউন্টে ফেলে রেখেছি। তো আমি বললাম না, 500 টাকা আমার কাছে নেই, যেহেতু ওর কাছে টাকা দিলে কোনো মতেই দিতে চায় না। এর আগেও অনেকটা খুব জোর করে বলে তাই আমার নিতে হয়েছে। হ্যাঁ, বলবে 2 দিনের নাম করে, দেবে 2 মাস বাদে, এরকম, তাও আবার চেয়ে। যাই হোক, তা এখন শুনলাম যে ও নাকি এখানকার দোকানে নাকি ওর ভাই থাকবে কি কে থাকবে আমি জানি না। এইটুকানি শুনলাম যে ভাই যদি থাকবে, না থাকবে। আমি ওখানেও দোকান দেখব। দোকানটা হচ্ছে নাকি বিদ্যাধরপুর, এখন কত নম্বর প্ল্যাটফর্মের উপরে আমি জানি না, মানে ট্রেন লাইনের পাশাপাশি আর কি। যাই হোক, বিদ্যাধরপুর, আর ওখানেই থাকবে, দোকান ভাড়া নিয়েছে, তার সাথে আর একটা ছেলেও রয়েছে, এখানকারই ছেলে, আর ও থাকবে, আর আবার বাড়িতে আসবে, এখানে দেখবে, ওখানেও দেখবে। আমি ওর মুখ থেকে শুনিনি, মানে আদার্স অন্য কেউ বলছে, মানে ও যার সাথে গল্প করেছে তারাই আমাকে বলছে। তাই আমি নিজে জানি না, আমি একটা বাড়ির লোক, ঘরের লোক হয়ে আমি নিজে জানতে পারছি না যে ও নাকি ওইদিকে দোকানপাট করেছে বা করবে, বা দোকানটা অলরেডি সিলেক্ট করে আসা হয়ে গেছে, এগুলো আমি কিছু জানি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমার ছেলেও কিছু জানে না। আজকে আমি ছেলেকে বলছিলাম যে বাপি, তোমার বাবা কিন্তু কলকাতার দিকে চলে যাবে, আর তুমি কি করবে? তা বলছে কেন? কই আমরা তো জানি না। তা আমি বলছি তোমাকে জানাইনি তাই তুমি জানো না। এই হচ্ছে ব্যাপার। বাড়িতে জামা প্যান্টগুলো যেগুলো ব্যাগ নিয়ে গেছিলো এখান থেকে, বেশ কিছু, বাবা বৃষ্টি পড়ছে নাকি, বেশ কিছুদিন আগে কলকাতায় চলে গেছিলো, তখন ওই জামা প্যান্টগুলো কলকাতায় রেখে দিয়ে, আমি জানি না কোথায় থাকে কি না, বলে বন্ধুর বাড়িতে থাকি, এর বাড়িতে ওর বাড়িতে, জানি না। আমি কিছু বলতে গেলে আমি শুনিও না, আর শুনলেই তো সমস্যা, আর শোনাটা অনেকদিন আগেই বাদ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। ও কলকাতায় এখন সেটেল হয়ে যাবে। আমার হাজব্যান্ড, তোমরা বারবার বলো যে কই তোমার হাজব্যান্ডকে দেখাও না, তোমার দাদাভাইকে দেখাও না। তো আজকে তোমাদেরকে আমি মানে পুরোটাই বলে দিলাম। এটাই হচ্ছে সত্যি, কারণ কালকে মেশিনপত্র, যে মোটরের কয়েল বাঁধা যে মেশিন, এরকম উঁচু, আমার কোমর সমান মানে লম্বা, আর এরকম হাইটটা এরকম বড় মেশিন, মানে সেলাই মেশিনের মতো খুব ভারী, ওই মেশিন একটা নিয়ে গেছে, মানে মেশিনপত্র নিয়ে গেছে, মানে এটাই ভাবতে হবে যে ও ওখানেই সেটেল হয়ে যাবে। তো আমি ঘরের লোক হয়ে আমি জানতে পারলাম না, এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ অনেক, আমি নামগুলো তো আমি মনে করতে পারছি না, প্রত্যেকটা মানুষ, তোমরা যেভাবে আমাকে চুমকি দিই, তন্ময়দা, আমি ভুলে যাচ্ছি, মঞ্জু দিদিভাই, তারপরে শিখা, তারপরে আরও অনেক, উৎপল দাদা ভাই, আরও অনেক কিছু, মানে নাম আমি ভুলে যাচ্ছি, যাদের নাম নিলাম না কিছু যেন মনে করো না। রাখি দাস দিদি ভাই, তো আমার খুব বড় একটা ফ্রেন্ড, আমার বারবারই বলে আমার ভিডিওতে নাম নিতে, অনেক ধন্যবাদ রাখি দাস দিদি ভাই। তোমাদের কথায় আমি সত্যি অনেকটা নিজেই জোর পাচ্ছি, আর তোমরা এভাবে সাপোর্ট দাও। আর হ্যাঁ, আরেকটা কথা, বেশ 2-3 জন আমাকে এত বাজে কমেন্ট করছে না, খুব বাজে লাগছে আমার, এটা এই ওটা ওই, মানে সেগুলো আমি মুখে ভাষায় আনতে পারছি না যে এত বাজে কমেন্ট করছো।
তো আমি তাদেরকে একটা কথা বলবো, দেখো না দেখে দেখে কমেন্ট করো, ভিডিও না দেখে উল্টোপাল্টাভাবে কমেন্ট আমার মনে হয় না করাটাই ভালো। কারণ আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি অনেক কষ্ট করে। আর হ্যাঁ, আমি যে বলছি কি একটা কথা আমি যেটা বলেছিলাম যে দেখো আমার কি লাভ, এরকম একটা ভিডিওর যে আমি মানে মাথায় আসছে না আমি এইটা করে আমার কি লাভ, এরকম একটা কথা বলেছিলাম। তা সেখানে আমার কমেন্টটা এসে আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি যে কমেন্টের লাভ মানে কি, লাভ মানে হচ্ছে ভিডিও করে ইনকাম করছো। আমি একটা কথা বলি, 2,500-3,000 ভিউজে আমার, তোমরা যদি বলো যে দেখতে চাও যে 2,500-3,000 ভিউজে কত টাকা আর্নিং দেয়, আমি সেটা কিন্তু আমি স্ক্রিনশট তুলে আমি নেক্সট পরের ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই দেব। তোমরা যদি দেখতে চাও যে 2,500-3,000 ভিউজে, আর আমার 2,500-3,000 ভিউজ তাই পার ডে হয় না, তোমরা এটা ভালো করে জানো। আমি আজকে এই 4 বছর ধরে ভিডিও করছি, হ্যাঁ, তাহলে তোমরা ভাবো এই টাকায় কি আমাদের হাত খরচা চলে? তার রূপান্তে আর একটা কথা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সবাই পাচ্ছে, আমাদের পাশাপাশি সবাই পেয়েছে, মাত্র 4 জন বাকি রয়েছে আমাদের পাড়ায়। আমাদের ওই দয়াপুর স্কুলের থেকে শুরু করে এই পাড়া পর্যন্ত 4 জন বাকি রয়েছে, তার মধ্যে কিন্তু আমিও রয়েছি। সব কাগজপত্র সব ঠিকঠাক দিলাম, অফলাইনে জমা দিয়েছিলাম 4 তারিখে, অনলাইনে জমা দিয়েছি 11 তারিখে, জুনের কথা বলছি। কিন্তু আমাদের পাশাপাশি যারা যারা একই দিনে করেছি, একই দিনে অফলাইন করেছে, একই দিনে অনলাইন করেছে, তাদের টাকাটা ঢুকে গেছে, কিন্তু আমার টাকাটা ঢুকেনি। আমার টাকাটা আমি এখন স্ট্যাটাস চেক করলাম, কালকেও চেক করেছি, আজ এখানে 1 তারিখে, জুলাইয়ের 1 তারিখে টাকা দিয়েছে, আর জুলাইয়ের 2 তারিখে আমি যখন স্ট্যাটাস চেক করলাম তখন দেখাচ্ছে মানে শুধু সাবমিট, আমি যেভাবে অনলাইনে ফিল আপ করে জমা দিয়েছিলাম শুধু সাবমিট দেখাচ্ছিল। কিন্তু আজকে হচ্ছে আমি 4 তারিখের কথা বলছি, আমি 4 তারিখে আমি যখন দেখলাম তখন দেখলাম আমার হচ্ছে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেসিং এটা দেখাচ্ছে। আমি জানি না এর মানেটা কি, এর মানেটা মনে হয় যে আমার প্রসেসিং যে কাগজপত্র মনে হয় অফিসারদের হাতে পড়েছে, এখন অফিসাররা যদি ওটাকে অ্যাপ্রুভ করে তাহলে হয়তো আমার টাকাটা হয়তো আমি অ্যাকাউন্টে পেয়ে যাব। কিন্তু আমার ভীষণ কষ্ট লাগছে, খুব আমার খারাপ লাগছে যে আমার পাশাপাশি সবাই পেয়ে গেছে, আমার শাশুড়ি মাও কিন্তু পায়নি, দুজনেই পায়নি। তা অনেকটা চেষ্টা করছি, অনেক ব্যাংকের সব ডিবিটি ঠিক আছে, ব্যাংকের আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, অ্যাড সব যা মানে সব সেটেল করা রয়েছে, কিন্তু কেন যে অ্যাকাউন্টে ঢুকছে না? কাগজপত্র সব ঠিক করলাম, অফলাইনে অনলাইনে দুটো করলাম, তাহলে যে কেন হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখন যাব ঘরের দিকে। আর যেটার জন্য আমি বলা তোমাদেরকে একদম বলেই দিলাম যে তাহলে বাপের বাবা সেটেল হয়ে যাচ্ছে কলকাতায়, আর আমরা গ্রামে থাকবো। তো দেখি ভগবান কতদূর কি করে। তোমরা যদি চাও, তোমরা যদি চাইলে আমাকে আরও অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। একটু সাপোর্ট দাও প্লিজ, তোমরা আমার ভিডিওটা একটু শেয়ার করো প্রচুর পরিমাণে। আমি চাই তোমাদের শেয়ারে যেন আমি একটা কিছু করতে পারি, প্লিজ। আর কিছু চাই না, আমি যেন ছেলেটাকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। আমি তো আর পারবো না যে ছেলে রেখে দিয়ে ছুটে ব্যাগটা গুছিয়ে আমি একদিকে চলে যাবো, ওখানে চলে যাবো। এতদিন যদি সেরকম হতো তাহলে অনেক আগেই এসবগুলো হয়ে যেত। আজকে সব কিছু ধরে আঁকড়ে বসে রয়েছি, তাই এরপরে পরিস্থিতি আমার আরও খারাপ হয়ে যাবে, আরও খারাপ পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু বলার নেই। তো চলো, এইটুখানি বলার জন্য তোমাদের সাথে এতক্ষণ আসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, অন্নপূর্ণার বিষয়ে যদি কিছু জেনে থাকো অবশ্যই আমার একটু বলো। আর কিছু বলার নেই, সবাই ভালো থেকো, ধন্যবাদ। আর কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার ফিল আপ করেছিলে, যারা টাকা পেয়েছো তারা অবশ্যই বলবে। আর প্রচুর পরিমাণে আমার ভিডিওটা শেয়ার করো, তোমাদের শেয়ারে যদি আমি একটু কিছু করতে পারি। ধন্যবাদ।